আমার নাম রমেশ। একজন মহিলার শরীর নিয়ে খেলা করা আমার পক্ষে কঠিন কাজ ছিল না, কিন্তু ভাগ্যের কারণে আমি অনেক অন্যায় করেও অনেক সুবিধা পেয়েছি। আমার স্ত্রী খুব বুদ্ধিমতী ও সংস্কৃতিমনা ছিলেন এবং আমায় অনেক ভালোবাসতেন। তিনি ধনী পরিবারের হলেও আমি মধ্যবিত্ত পরিবারের সদস্য। আমি দেখতে বেশ স্মার্ট ছিলাম এবং ৩-৫ বছর বয়সে আমাকে আরও কম বয়সী দেখাতো। নিজেকে অনেক সম্মান দিয়েছিলাম এবং ফিট থাকতাম। আমি একটি প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল ছিলাম, যেখানে ছেলে মেয়ে উভয়ের জন্য পড়াশোনার ব্যবস্থা ছিল। স্কুলটি হাই স্কুল পর্যন্ত পড়াতো এবং আমাদের শহরের মেয়েরা অনেক দূরদূরান্ত থেকে আমাদের স্কুলে পড়তে আসত। কারণ এটি আগে আমার শ্বশুর বাড়ির ছিল এবং বেশ পুরনো ছিল। আমি ১৫ বছর বয়স থেকেই খুব রঙিন প্রকৃতির ছিলাম এবং ২-০ বছর বয়সে আমার বিয়ে হয়। সেই সময়েও আমি স্কুলের শিক্ষকদের সহ্য করতে পারিনি। একদিন এক সুন্দরী মহিলা এসে বললেন, স্যার, আমি গরিব, আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করে দিন। রমেশ বুদ্ধিমান মানুষ ছিলেন এবং তিনি একদিন এক মহিলার সঙ্গে দেখা করেন যিনি তার ছেলেকে শিক্ষিত করতে চেয়েছিলেন। মহিলাটি অনেক প্রত্যাশা নিয়ে তার কাছে এসেছিল। রমেশ তাকে প্রতিশ্রুতি দিলেন যে তার ছেলে বিনামূল্যে পড়াশোনা করতে পারবে, তবে বিনিময়ে তাকে রমেশের সঙ্গে এক রাত কাটাতে হবে। বাধ্য হয়ে মহিলাটি রাজি হয়েছিল। রমেশ সেদিন বাসায় গিয়ে অবাক হয়ে দেখেন যে তার স্ত্রী তাকে প্রতারণা করছে। তার স্ত্রীর সঙ্গে একটি ছেলেকে দেখে তিনি হতবাক হন। এরপর রমেশকে একটি মেয়ে তার অফিসে দেখা করতে চেয়েছিল। তিনি ইচ্ছাকৃতভাবে তাকে অপেক্ষা করিয়ে রেখেছিলেন যাতে সে ক্লান্ত হয়ে চলে যায়। কিন্তু মেয়েটি অপেক্ষা করতে থাকে। শেষে অফিসের দরজায় মেয়েটি এবং আয়া তর্ক শুরু করে এবং রমেশ তা উপভোগ করেন। কিছুক্ষণ পর আমি আমার পরিবারের অন্য সদস্যদের আওয়াজ শুনতে পেলাম, তখন হঠাৎ মেয়েটিকে থামাতে হলো। স্নেহা মেয়েটি ঝাঁপিয়ে উঠে অফিসের দরজা খুলতেই আমি রেগে গিয়েছিলাম। আয়া আমাকে বাইরে দেখে স্নেহাকে নিয়ে চলে এলো এবং কান্নায় ভেঙে পড়ল। বলল, স্যার, একবার আমার কথা শুনুন। আমি স্নেহাকে নিয়ে অফিসে ঢুকে দরজা বন্ধ করলাম। স্নেহা আরও বেশি কান্না করছিল এবং তার চোখ, নাক, গাল লাল হয়ে গিয়েছিল। আমি তার হাত ধরে কাছে টেনে নিলাম। বন্ধুরা, আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা হিন্দি ভয়েস এ গল্প শুনতে চাইছো, তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন এই চ্যানেল এর লিংক দেয়া আছে, দেখে আসতে পারো। সে আমাকে জড়িয়ে ধরে জোরে কাঁদতে লাগলো। আমি নার্ভাস হয়ে পড়লাম, কারণ মেয়েদের কান্না একদমই সহ্য করতে পারতাম না। স্নেহার কান্না দেখে বিভ্রান্ত বোধ করছিলাম, তাই রাগান্বিত হয়ে বললাম, এই অহেতুক কান্না বন্ধ করো। তুমি কি আমার খ্যাতি নষ্ট করতে চাও? অশ্রুজল চোখে স্নেহা আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার কান্নাকে অপ্রয়োজনীয় ভাবছ। তুমি শুধু তোমার সম্মান নিয়ে চিন্তিত। কিন্তু আমার সম্মান নিয়ে? তুমি আমাকে উপেক্ষা করছো, আমার মেসেজ আর কলের কোনো উত্তর দাওনি। গতকাল থেকে আমি তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু তুমি কোনো সাড়া দাওনি। তুমি কি জানো, আমার বাবা মা যদি জানতে পারেন তাহলে কি হবে? তারা আমাকে বিয়ে করিয়ে দেবে। তুমি শুধু তোমার সম্মান নিয়ে চিন্তা করছো, কিন্তু আমার সম্মানের কোনো গুরুত্ব নেই। তোমার সম্মানের কথা ভেবে তুমি আমার কলের উত্তর দিতে পারতে। তোমার চিন্তা ছিল না যখন তুমি আমার সঙ্গে অন্যায় করেছিলে। এখন শুধু তোমার সুনাম নিয়ে চিন্তা করছো। আমি রেগে গিয়ে বললাম, তুমিও তো নিষ্পাপ নও। আমি যদি তোমাকে ব্যবহার করি, তুমিও কিছু পেয়েছ। তোমার কথা কেন আমার ভাবা উচিত? তুমি যা চেয়েছিলে তা হয়েছে। স্নেহা বলল, আমার স্কুল ফি নিয়ে বাবা মা খুবই চিন্তিত ছিলেন। তাদের পক্ষে ফি দেওয়া কঠিন ছিল, তাই আমি স্কুল ছাড়তে চাইনি। তুমি বলেছিলে আমাকে খুশি করলে সব ফি মওকুফ করবে এবং তাতে আমি রাজি ছিলাম। এখন তুমি বলছো সব দোষ আমার। তখন তুমি আমার প্রশংসা করেছিলে, বলেছিলে আমার মতো মেধাবী মেয়ে তোমার স্কুলে দরকার। তুমি বলেছিলে আমি যদি স্কুল ছেড়ে যাই তাহলে তোমার জন্য ক্ষতি হবে। তুমি আমাকে বিশেষ মর্যাদা দিয়েছিলে, আর আমি তোমার বিশ্বাসে মুগ্ধ হয়ে সব করেছি। তুমি বলেছিলে আমার পরিবারের সঙ্গেও কথা বলবে, তাদের রাজি করাবে, এমনকি তোমার ভালোবাসার কারণে তাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়েও করবে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। এখন তুমি বলছো সব দোষ আমার। তুমি কি বুঝতে পারছো আমি কত বড় সমস্যায় পড়েছি? আমি জানি আপনি আমাকে বিশ্বাস করেন না, তাই প্রমাণ আনতে হয়েছে।
স্নেহা একটি রিপোর্ট সামনে ধরে দেখাল, যেখানে প্রমাণ ছিল সে গর্ভবতী। সে আবার কাঁদতে শুরু করল। স্কুলের প্রিন্সিপালের বাচ্চা, আপনি আমাকে এত বড় কষ্টে ফেলেছেন। হতভম্ব হয়ে আমি বললাম, আমি কেন থাকব? তুমি তো অনেক ছেলের সাথে ফ্লার্ট করেছ। স্নেহা অবাক হয়ে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর কাঁদতে কাঁদতে বলল, এই শিশুটি তোমারই। তুমি আমাকে প্রেমের জালে ফাঁসিয়েছিলে। আমি তো একজন কুমারী ছিলাম। আমি কখনো অন্য কারো সাথে সম্পর্ক করিনি। তুমি আমার কুমারিত্ব নিয়েছ আর এখন মিথ্যা অভিযোগ করছ। তোমার ফি দিতে না পারার কারণেই বাধ্য হয়েছিলাম। কিন্তু তুমি আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে দমানোর চেষ্টা করছ। আমি তোমাকে আদালতে টেনে নিয়ে যাব। তুমি নারীর শক্তিকে অবমূল্যায়ন করছ। আমি এখনো ছোট হলেও মেয়েদের উপর যে অত্যাচার করা হচ্ছে তা ভালোভাবেই জানি। আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু আমি এই কলঙ্ক মুছে ফেলব। সন্তানের জন্মের পর ডিএনএ টেস্ট করাব, তারপর আদালত ঠিক করবে কে তার বাবা। আমি অপমানিত হব, তবুও তোমার সম্মান নষ্ট করব। সবাইকে বলবো তুমি কিভাবে মেয়েদের ইজ্জত নিয়ে খেলছ। কয়েকটা টাকায় আমাকে চুপ করানো যাবে না। তুমি মেয়েদের সাথে যা করছো তা আমি সবাইকে জানাবো। তোমার মতো চালাক মেয়েকে আমি কল্পনাও করিনি। আমার সব কিছু বাজি রেখে লড়তে হবে। আমার পরিবার, বিশেষ করে স্ত্রী ও কন্যাদের জন্য চিন্তা হচ্ছে। আমি জানি আমার স্ত্রী এসব শুনলে আমার উপর ভীষণ রেগে যাবে। স্নেহা আমাকে খোলাখুলি চ্যালেঞ্জ করছিল। আমি জানতাম সে অন্য মেয়েদের মতো ভয় পায় না, তাই তার সাথে সম্পর্ক শেষ করে তাকে স্কুল থেকে বের করে দিয়েছিলাম। তার বাবা মা ভর্তির জন্য আবার এসেছিল, কিন্তু আমি পুরো বছরের ফি দাবি করেছিলাম। তারা ফি দিতে না পেরে চলে গেল। স্নেহা আর তার পরিবার চলে যাওয়ার পরও আমি নিজেকে একজন দুর্বল ব্যক্তি হিসেবে দেখতাম। একসময় আমি শিক্ষক হিসেবে কাজ করতে এসেছিলাম, কিন্তু আমার স্বভাব দুর্বল। আমার বাবা ছিলেন স্কুলের প্রিন্সিপাল, আর আমি জানতাম মেয়েদের কিভাবে ইমপ্রেস করতে হয়। আমার স্ত্রীকে প্রভাবিত করতে সফল হয়েছিলাম, তাই বন্ধুমহলে মেয়েদের সংখ্যাই বেশি ছিল, যদিও কারো সাথেই বিয়ে করিনি। স্কুলে ভাবনাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ সে প্রিন্সিপালের একমাত্র মেয়ে এবং তার বাবার মৃত্যুর পর স্কুলের মালিক হবে। সে কুমারী ছিল, আর তার বাবা তার জন্য ভালো ছেলে খুঁজছিলেন। প্রিন্সিপাল চলে যাওয়ার পর ভাবনা প্রিন্সিপাল হলো এবং আমাকে বিয়ে করতে চাইল। আমি দ্রুতই তার প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করি এবং ধীরে ধীরে স্কুলের মালিকানা দখল করি। সে পুরোপুরি স্কুল থেকে বিচ্ছিন্ন ছিল না, মাঝে মাঝে ভিজিট করত, তাই আমি চেষ্টা করেছি যাতে সে আমার স্কুলের শিক্ষিকাদের ব্যাপারে কিছু না জানে। প্রতিদিন প্রেমের খেলা চলছিল। তারপর ধীরে ধীরে আমি অল্প বয়সী মেয়েদের প্রেমে পড়তে লাগলাম। শিক্ষকদের চরিত্র ঢিলেঢালা মনে করতাম, ইচ্ছেমতো সবকিছু করতে পারতাম। অফিসের পাশাপাশি আমার ব্যভিচারের জন্য একটি ঘর ছিল, যেখানে আমি আরাম করতাম। আমি যখনই শুতে যেতাম, পাশে কোনো না কোনো শিক্ষক বা ছাত্র উপস্থিত থাকত। কেউ কেউ আমার অশ্লীলতায় যোগ দিত, কিছু শিক্ষককে কথার জালে ফাঁসাতাম। কিছু নিষ্পাপ মেয়ে বাধ্য হয়ে আমার ঘরের সৌন্দর্য বাড়াত, কিছু প্রতারিত হতো, ভেবে যে আমি বিয়ে করব। প্রতিশ্রুতির কারণে তারা আমার ইচ্ছানুযায়ী সবকিছু করত, যা হয়তো কখনো ভাবেনি। একজন মেয়েটি স্নেহা প্রথমে আমাকে চ্যালেঞ্জ মনে করত। 6 বছর বয়সী, খুব সুন্দর। জানি না কেন সে আমার কাছে আকৃষ্ট ছিল। তার সিরিয়াস ছিল। মাঝে মাঝে স্কুল ছুটির পরে কিছু মেয়ের অতিরিক্ত ক্লাস হতো। স্নেহা স্কুলের শিক্ষকদের প্রিয় ছিল কারণ সে খুব মেধাবী ছিল। আমি তাকে স্মার্ট মনে করতাম। একদিন সে ফি মওকুফের জন্য আমার কাছে এলে আমি তাকে আমার চিন্তায় নিয়ে যাই। পরের বার তার প্রশংসা করে তাকে আমার প্রেমে ফেলি। আমি তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলেছিলাম যে আমি তাকে পছন্দ করি, তারপর ছোট ছোট কাজের জন্য বলতাম। স্নেহা আমাকে অফিসে ডাকত। আমি তার বিশ্বাস অর্জনের জন্য ক্লাস টিচারকে বলেছিলাম তার মার্কস অনেক বেড়েছে। সে বারবার আমার অফিসে আসত এবং মনিটর হওয়ার কারণে আমাদের উপর কারো সন্দেহ হতো না। আমি তাকে সাবলীল কথাবার্তায় মুগ্ধ করতাম, যাতে সে কাউকে কিছু না বলে। সে এতটাই বিষণ্ণ ছিল যে চাইলেও আমার কথা বলতে পারত না। কিছুদিন পর সে আমার হৃদয় ছেড়ে চলে যায়, যদিও এর আগে আমার সাথে এমন হয়নি। মেয়েরা ইচ্ছায় বা অনিচ্ছায় এলে আমি এত সহজে আমার হৃদয় থেকে বের হব না। রমেশ প্রায়ই মেয়েদের তার রুমে ডেকে এনে তাদের সাথে তার লালসা মেটাত এবং মুখ বন্ধ রাখার জন্য টাকা দিত। এতে মেয়েরা খুশি মনে আসত। কিন্তু স্নেহা ছিল আলাদা। সে স্পষ্ট করে বলেছিল যে আমাকে বিয়ে করবে। যদিও আমি বিয়ের চিন্তা থেকে পালাতাম। আমার স্ত্রী ভাবনা ছিল সোনার পাখি,
যিনি আমাকে স্কুলের অধ্যক্ষ বানিয়েছিলেন। ভাবনাকে ডিভোর্স দিলে আমি স্বাধীন জীবনযাপন করতে পারতাম, কিন্তু আমার যমজ কন্যার জন্মের পর আমি তাকে মেয়েদের দেখাশোনার জন্য রেখে দিয়েছিলাম এবং স্কুলের সব ব্যবস্থাপনা দেখতাম। যমজ সন্তানদের লালন পালন তার জন্য কঠিন ছিল এবং স্কুলেও মনোযোগ দিলে সমস্যা হতো। কিন্তু স্নেহার ব্যাপারটা আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি সব সমস্যার সমাধান করতাম, তাই স্নেহার ব্যাপারটাও সমাধান করতে চেয়েছিলাম। আমি স্নেহাকে বললাম, স্নেহা, আমি তোমাকে বিয়ে করতে পারছি না। তুমি আমাকে, স্কুলকে এবং টাকাকে অপমান করে কিছুই পাবে না। সবকিছু আমার স্ত্রীর নামে আছে। আমরা গোপনে কোর্ট ম্যারেজ করতে পারি, না হলে তুমি এমন একজনের সাথে থাকতে চাও যার পকেটে 1 টাকাও নেই। স্নেহা আমার সামনে সোফায় বসল। আমি বললাম, আমি স্কুলের প্রিন্সিপাল। কিন্তু বাস্তবে কিছুই না, শুধু ধনী মানুষ। আমার স্ত্রী প্রিন্সিপাল হতে বলেছে। তুমি যদি প্রিন্সিপাল হও তাহলে আমার এখানে বসার দরকার নেই। তুমি তোমার বাবা মাকে বিয়ের জন্য বলো। তোমার বাবা মা গরিব হলেও তারা তোমাকে সুযোগ দেবে। তুমি পড়াতে পারবে, আরও পড়াশোনা করতে পারবে, যদিও তোমার বাবা মা গ্রামের মানুষ। তোমার বাবা মা তোমাকে তাড়াতাড়ি বিয়ে দিতে চাইলে তাদের ইচ্ছা অনুযায়ী বিয়ে করো। বিয়ের পর সুখী হবে এবং এই সমস্যা থেকে মুক্তি পাবে। আমি তোমাকে একজন ভালো গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যাব, তুমি গর্ভপাত করাতে পারো। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি স্বাধীন হতে চাই। গ্রামের রিলেশন এসেছে, ওখানে বিয়ে করব। এটা আমার জন্য ভালো হবে। আমি প্র্যাকটিক্যাল হয়ে ভাবলাম, আমার হাতে স্কুল থেকে কোনো আয় নেই, তাকে সুন্দর জীবন দিতে পারবো না। তাই তার বোঝাপড়া দেখে তাকে সাহায্য করতে রাজি হলাম। তাকে বললাম, আমি এখন 1-2 ঘন্টার জন্য তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তারপর তুমি এই বিষয়টি ছেড়ে দেবে। সে রাজি হলো। আমি এক বন্ধুর মাধ্যমে স্নেহার প্রস্রাবের রিপোর্ট পেলাম এবং তাকে বললাম কাউকে কিছু না বলতে। স্নেহাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার বললেন, এটি সাধারণ ঘটনা নয় এবং গর্ভপাত করাতে ঝুঁকি ছিল। অনেক মেয়েকে এখানে নিয়ে এসেছি, কিন্তু স্নেহার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। শেষ মুহূর্তে স্নেহার স্বাস্থ্য অবনতি হল এবং সে মারা গেল। ডাক্তারের সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল, তাই তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে চুপ করানো হল। স্নেহার মৃতদেহ নিখোঁজ হওয়ার খবর মিডিয়ায় আসে এবং পরে তার মৃতদেহ অরণ্যে পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে, কিন্তু আসল অপরাধী অজানা রয়ে গেল। স্নেহার পরিবারের কান্নাকাটি থামল এবং আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এরপর আমি আবার আমার পুরনো পথে ফিরে এলাম। এই সময় একটি মহিলাকে পেলাম যার টাকার লোভ ছিল না। সে আমাকে বিনামূল্যে শরীর দিয়েছে এবং বিয়ে করতে চায়নি। তার ছেলে আমার স্কুলে বিনা পয়সায় পড়তে চেয়েছিল। সে খুব সুন্দর ছিল এবং তার স্বামী মারা গিয়েছিল। সে একা ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকত। আমি তাকে সহজ শিকার মনে করলাম, কারণ সে কুমারী ছিল না এবং টাকা নিয়ে কোনো সমস্যা ছিল না। তার ছেলেকে স্কুলে ভর্তি করানোর পর সে অনেক অসহায় হয়ে পড়েছিল। আমি তাকে আমার স্পেশাল রুমে আসতে বললাম। সে কাঁদতে লাগল। আমি বললাম, তুমি রাজি হলে কান্নার কি আছে? যদি না পারো, এখান থেকে চলে যাও এবং তোমার ছেলেকেও নিয়ে যাও। সে তার ছেলের লেখাপড়া বন্ধ হতে পারে ভেবে আমার সাথে রুমে আসতে রাজি হলো। সে আমার সাথে থাকাকালীন অশ্রু থামছিল না। আমি তাকে জানিয়েছিলাম যে ভিডিওটি মুছে ফেলা হবে, তবে তাকে আসতে হবে যখনই ডাকব। সে রাজি হলো, কারণ সে তার ছেলেকে স্কুলে রাখতে চেয়েছিল। একদিন বাড়ি ফিরে দেখি আমার মেয়ে কান্নাকাটি করছে। স্ত্রী তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। আমি তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম, কেন? স্ত্রী বলল, তোমার মেয়েরা কার সন্তানের মা হতে চলেছে জানো? শুনে আমি হতবাক। বড় মেয়ে বলল, আপনার এই মেয়েটিও কি একই পথে যাচ্ছে? আমি ছোট মেয়ের দিকে তাকালাম, যে মাত্র 5 বছরের ছোট মেয়ে বলল, আমি এমন হব না। স্ত্রীর কান ধরে চিৎকার করতে লাগল। তখন আমার চোখে ভেসে উঠল, আমি কত মেয়ের জীবন নষ্ট করেছি। আমার বড় মেয়ে তার বয়ফ্রেন্ডের সন্তানের মা হয়েছে, আর সেই বয়ফ্রেন্ড আমার ছোট মেয়েকে প্রেগনেন্ট বানিয়েছে। আমার মেয়েদেরও একই পরিণতি হয়েছে। আমি আমার ভুল বুঝতে পারলাম এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাইলাম। আমার মেয়েদের জন্য প্রার্থনা করলাম। আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আশা করি আমাদের গল্পটি থেকে শিক্ষা গ্রহণ করবেন। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।